দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য ব্যবস্থার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নানা দিক, নানা অনুষঙ্গ তুলে ধরার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো আমাদের যেই মহামারীটি চলছে, যে অতিমারি চলছে কোভিড-19, সেই মহামারীর অভিজ্ঞতা এবং সক্ষমতা। বিশেষ করে আমাদের সাথে দুজন অণুজীব বিজ্ঞানী আছেন, তাদের সাথে আমরা ল্যাবরেটরি সায়েন্সে আমাদের অগ্রগতি কতটুকু হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি উপস্থাপনায় আছি ডক্টর তৌফিক জোয়ারদার। আমি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করি। আর আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর মাহবুবুল হাসান সিদ্দিকী। তিনি ডিরেক্টর রিসার্চ, রেড অ্যান্ড হোয়াইট ইনোভেশনস। এছাড়া তিনি সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ মোরশেদ, ক্লিনিক্যাল অণুজীব বিজ্ঞানী, ক্লিনিক্যাল প্রফেসর, প্যাথোলজি ও ল্যাবরেটরি বিভাগ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, কানাডা, প্রোগ্রাম হেড, ব্রিটিশ কলম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড পাবলিক হেলথ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এবং আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা একটা আলাপচারিতায় যেটা বলছিলাম যে আমাদের যে অনগোয়িং মহামারী চলছে, অর্থাৎ যেই মহামারীটি চলছে, সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো। সেই বিষয়ে আমাদের সক্ষমতা, অগ্রগতি কতটুকুন হলো, বিশেষ করে ল্যাবরেটরি সায়েন্সের পার্সপেক্টিভ থেকে, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আমি যেটা দেখলাম, ডক্টর মাহবুবুল হাসান সিদ্দিকী, আপনি রেড অ্যান্ড হোয়াইট ইনোভেশনসের রিসার্চ ডিরেক্টর। এই বিষয়ে যদি আমাদেরকে একটু কিছু বলেন এবং এটার সাথে কি আমরা একটু পরিচিত হতে চাই আপনার সংগঠন। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন অ্যাবাউট রেড অ্যান্ড হোয়াইট ইনোভেশনস, এখানে কিওয়ার্ডটা হচ্ছে ইনোভেশনস। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ইনোভেশন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে আমাদের বাংলাদেশের অবস্থান কিন্তু সাউথ এশিয়ার মধ্যে সবচাইতে নিচে। ইভেন ভুটান, মালদ্বীপের চাইতেও আমাদের অবস্থান পিছনে। সো দিস ইন্ডিকেটস যে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা সেকেন্ডারি থেকে শুরু করে টারশিয়ারি এডুকেশন, ইভেন আফটার দ্যাট, আমরা কিন্তু খুব মৌলিক কোনো ইম্প্যাক্ট আসলে রাখতে পারছি না বলে মনে হয় কম্পেয়ার টু আদার ইভেন সাউথ এশিয়ান কান্ট্রিজ। গ্লোবালি তো অনেক বেশি পেছনে। তো এই যে আমাদের যে সীমিত রিসোর্স, সীমিত সক্ষমতার মধ্যে গভর্নমেন্ট আমাদের জন্য যতটুকু চেষ্টা করে যাচ্ছে, তাতে যদি আমরা এটাকে প্রপারলি ফ্রুটফুল ওয়েতে ইউটিলাইজ করতে না পারি বা কিছু ডেলিভার করতে না পারি, রাইট, তাহলে কিন্তু এটার আসলে মানে ইটস সর্ট অফ এ ওয়েস্টেজ। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমার ইউনিভার্সিটি টিচিংয়ের এক্সপিরিয়েন্স হচ্ছে প্রায় 12 বছরের। তার মধ্যে আমি দেশে বাইরে ছিলাম 4 বছর, অস্ট্রেলিয়াতে। ওখানে আমি খুব ক্লোজলি দেখেছি যে তারা কীভাবে টারশিয়ারি এডুকেশনটাকে সাজিয়েছে, বিশেষ করে রিসার্চ এরিয়াতে তারা কীভাবে স্টুডেন্টদের স্কিলগুলোকে বার করে নিয়ে আসছে, পলিশ করছে এবং সেগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করছে। অ্যান্ড দিস ইজ হাউ দে আর বেসিকলি ডুইং ইনোভেটিভ থিংস। সো আমি যখন দেশে ফিরে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা বিগ ভ্যাকিউম আছে। আমি শুরুতেই যেটা বললাম, so with my limited capacity I have been trying to basically change a few things starting from very little scale, very small scale. আমরা যেটা করার চেষ্টা করছি মূলত, অ্যাজ এ সেড, যেহেতু আমার মূল এক্সপিরিয়েন্সটা হচ্ছে একাডেমিতে, ইউনিভার্সিটি টিচিংয়ের জায়গাটাতে, তো আমরা স্টুডেন্টদেরকে যখন পড়াই তখন খেয়াল করেছি ইউজিসির যে কারিকুলাম আছে আমাদের, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক, সব জায়গাতেই ওই কারিকুলাম ফলো করার পর কিন্তু স্টুডেন্টদেরকে আর এক্সট্রা করে ইনোভেশন তাদের মধ্যে ইনফিউজ করা বা হচ্ছে তাদের মধ্যে সেই সক্ষমতাটা তৈরি করার জায়গাটা কিন্তু খুব ডিফিকাল্ট, রাইট? কারণ এখনও পর্যন্ত আমাদের মূল ফোকাসটা হচ্ছে মুখস্থ বিদ্যা ভিত্তিক এডুকেশনের উপরে আর কি। তো এখন তাহলে এই ইউনিভার্সিটির যে এক্সিস্টিং কারিকুলাম অথবা হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক আছে, ওর ভিতরে ইটস ভেরি ডিফিকাল্ট। তাহলে we need a parallel platform or parallel initiative, রাইট, যেটা বা যারা কাজ করবে হচ্ছে ওই ইনোভেশন নিয়ে, স্টুডেন্টদের মধ্যে ওই তাদের মধ্যে ওই স্পিরিটটা তাদের মধ্যে তৈরি করা। এবং আপনি খেয়াল করে দেখবেন শুধু আমাদের ইনোভেশন না, আমাদের যে রিসার্চের যে জায়গাগুলো, রিসার্চের যে আউটপুট, পাবলিকেশনের আউটপুট অথবা আমাদের যে রিসার্চ এরিয়াতে কন্ট্রিবিউশন, এটা আমাদের স্টুডেন্টদের এবং ফ্যাকাল্টিদের, ইউনিভার্সিটি ফ্যাকাল্টিদের সবারই কিন্তু খুব কম। তো এই জায়গাটা নিয়ে কিছুটা কাজ শুরু করা। তো আমরা যেটা করছি, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিলে হয়তো বোঝা যাবে, যেমন আমরা আমাদের বয়স আসলে খুব কম, মানে এই রেড অ্যান্ড হোয়াইট ইনোভেশনসের বয়স খুব কম, মাত্র আমরা 1 বছর হয়েছে লঞ্চ করেছি। গত বছর আমরা একটা অলিম্পিয়াড করেছিলাম, ইনোভেশন অলিম্পিয়াড। ওখানে আমরা বিশেষ করে এই যে আমাদের অনগোয়িং প্যান্ডেমিক আছে, এইটাকে মাথায় রেখে যে একদম রুট লেভেলের স্টুডেন্টদের পর্যন্ত আমরা ওপেন করে দিয়েছিলাম যে
তাদের কাছ থেকে শোনা, তাদের কাছ থেকে ইনোভেটিভ কিছু আইডিয়ার গল্প শোনা, যে তাদেরকে যদি অপরচুনিটি দেওয়া হয় বা দেওয়া হতো তাহলে তারা কিভাবে এই জায়গাটাতে কন্ট্রিবিউশন রাখতে পারতো। আমি জানি হয়তো খুব বড় কিছু হবে না, কিন্তু এই চিন্তাটা তার ভিতরে ঢুকিয়ে দেয়া, তার ব্রডার পার্সপেক্টিভটা তার ভিতরে ইনফিউজ করা, দিস ইজ সামথিং উই আর ডুইং। আর এর সাথে প্যারালালি আমরা রিসার্চ এবং হচ্ছে পাবলিকেশনের যত ধরনের স্কিল দরকার, মানে নেসেসারি সেট অফ স্কিলস, সেগুলোর জন্য আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি। অলরেডি অনগোয়িং ট্রেনিং চলছে। যেমন আপনি খেয়াল করে দেখবেন, বায়োইনফরমেটিক্স ইজ এ বিগ এরিয়া, যেটা আমরা আসলে ট্যাপ করতে পারি কিন্তু ওইভাবে হচ্ছে না। তো ওই জায়গাটাতে আমরা কিছু ক্যাপাসিটি বিল্ডিংয়ের চেষ্টা করছি। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের দেখা যায় যে আপনার একাডেমিয়াতে অথবা পার্সোনাল লেভেলে যাদের নিডগুলো হয় কাস্টমাইজড অ্যাকচুয়ালি, তো ওই কাস্টমাইজড নিডের বেসিসে আমরা কিভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারি, সো দ্যাট দে ক্যান ডু দেয়ার ওন থিংস, দে ক্যান ব্রিং আউট দেয়ার ওন পাবলিকেশনস, দে ক্যান ডু দেয়ার ওন রিসার্চেস অ্যান্ড এভরিথিং। সো সোজা কথা, একটা সহকারী বা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা প্যারালালি এই জায়গাটাতে কন্ট্রিবিউশন কিছুটা রাখার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। এটা খুবই চমৎকার একটা ইনোভেশন বলতে পারি। আমি এই প্রসঙ্গেই ডক্টর মোহাম্মদ মোর্শেদ আপনার কাছে আসতে চাই যে আমাদের দেশে গবেষণা ক্ষেত্রে কিন্তু অগ্রগতি অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে কম। বলা হয়ে থাকে যে আমাদের সেই গবেষণার যে কালচার বা সংস্কৃতি, সেটাই সেভাবে গড়ে ওঠেনি ট্র্যাডিশনালি। তো আপনি তো যেহেতু কানাডায় আছেন, সেই প্রেক্ষাপট থেকে যদি একটু বলবেন যে আমরা কেন সেই আশানুরূপ অগ্রগতি অর্জন করতে পারিনি, ইনোভেশনের অভাবটা কোথায়, কেন ইনোভেশন ইন্ডেক্সে আমাদের অবস্থান রাষ্ট্রীয়ভাবে এত পেছনের দিকে, সমস্যাটা কোথায়? হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর তৌফিক জর্দার, আমাকে যুক্ত করার জন্য আপনাদের সাথে, এবং আপনার ভিউয়ারদেরকেও অসংখ্য ধন্যবাদ শোনার জন্য। তো এই আপনি যে প্রশ্নটা করেছেন, এটা অনেক জটিল একটা প্রশ্ন, এবং আমি মনে করি যে এই যে আমরা বাংলাদেশে কেন পিছনে, বা ইউএস বা কানাডা বা বলেন জার্মানি, ইংল্যান্ড, তারা কেন আগিয়ে, এইখানে মানে আমি যেটা বলবো যে এখানে একটা সিস্টেমেটিক একটা প্রবলেম আছে, এবং সেই প্রবলেমটা বিরাট, আমরা স্বীকার করি বা না করি। আমাদের সিস্টেমের ভিতরে একটা গলদ আছে। প্রথমে বলবো যে ইনস্টিটিউশন, আমাদের অনেক ইনস্টিটিউশন আছে, প্রায় বাংলাদেশে এখন ইউনিভার্সিটির অভাব নেই। ইফ ইউ থ্রো এ স্টোন, you will hit a university if you walk along the Dhaka University, Dhaka in on any street. কিন্তু আমাদের যে প্রবলেম হলো রিসোর্স, এবং রাইট রিসোর্সে আমাদের প্রবলেম আছে। আমাদের অনেক গ্রাজুয়েট আছে, আমি মাইক্রোবায়োলজি কথাই বলবো না, এখানে মাইক্রোবায়োলজি হতে পারে, বায়োকেমিস্ট্রি হতে পারে, জেনেটিক্স হতে পারে, বায়োইনফরমেটিক্স হতে পারে, বিভিন্ন সাবজেক্ট আছে, এবং সেই এক্সপার্টিসগুলাকে ঠিক মতো ইউজ করা হচ্ছে না, এবং এর ভিতরে যারা সুযোগ সুবিধা পাচ্ছে তারা কিন্তু বাইরে যেয়ে যথেষ্ট ভালো করছে। নাম্বার 3 হলো যে আমাদের ক্যাপিটাল এর সাংঘাতিক সমস্যা। যেমন আমি যদি কানাডা প্লাস ইউএস এর সাথে বাংলাদেশকে কম্পেয়ার করি, শুধুমাত্র আমি কানাডার সাথে কম্পেয়ার করি যেহেতু এখানে আমি থাকি, ইউনিভার্সিটিতে কাজ করি। কানাডাতে 2018-19 সালে প্যান্ডেমিকের জন্য টাকা কিছু বেশি খরচ হয়েছে, প্রায় $14 billion was given by the government to the university for doing research. $14 billion was given, and আমাদের পপুলেশন about 50 million. বাংলাদেশে 70 million people say, আপনি যদি দেখেন যে কত টাকা আমাদের ইউনিভার্সিটিগুলোকে রিসার্চের জন্য দেওয়া হয়েছে, আমার জানা মতে, আই মে বি রং, আমার জানা মতে ইউজিসি gives certain amount of money, but this is to me as a peanut for research. তা আপনার যদি টাকা না থাকে, আপনার যদি রিসোর্স না থাকে, তাহলে আপনি কিভাবে গবেষণা করবেন? নাম্বার 1। নাম্বার 2, যে গবেষণা আমরা সবসময়, কিন্তু আমি কিছু কথা বলবো আজকে যেগুলো হয়তো আমার কলিগদের কাছে খুব খারাপ লাগবে, আমার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কলিগদের কাছে, আবার আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, এবং আমার কলিগদের কাছে কিছু কথা বলবো সেটা অনেক ভালো লাগবে। যেমন আমি বলি যে আমাদের ইউনিভার্সিটির একজন যে শিক্ষক, তাকে ওই ডাস্টার থেকে শুরু করে যে ব্ল্যাকবোর্ডে মুছতেও তাকে হয়, লেকচারও তাকে দিতে হয়, কোশ্চেনও তাকে করতে হয়, পরীক্ষাও তাকে নিতে হয়, পরীক্ষার খাতাও তাকে দেখতে হয়, A to Z তাকে করতে হয়। এখানে কিন্তু আমরা সেই কাজগুলা করি না। আমার লেকচার দেওয়ার সময় আমি লেকচার দিয়ে আসি, কোশ্চেন ডেভেলপ করা হয়, আমার কনসালটেশনেই করা হয়, আমার কাছে অ্যাপ্রুভাল নেওয়া হয়,
এক্সাম কন্ডাক্ট করে বাই টোটালি ডিফারেন্ট পিপল, ইন্টারভিউ কন্ডাক্ট করে বাই টোটালি ডিফারেন্ট পিপল। এখানে রিসোর্স অনেক বেশি, বাংলাদেশের রিসোর্স অনেক কম। তো এইটা আমি আমাদের শিক্ষকদের ফেভারে বললাম। এবং এখানে বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন আমরা বলি। হোয়াট ইজ হায়ার এডুকেশন? হায়ার এডুকেশন মিনস হোয়াট ইউ আর এক্সেলিং নট অনলি ইন টিচিং, অলসো ইকুয়ালি ইন রিসার্চ। কিন্তু আমাদের বাংলাদেশে রিসার্চ শব্দটাই একটা একটা ওয়েস্টফুল ওয়ার্ড, যে এটার পিছনে খরচ করে কি হবে, আরে কি করবে এটা দিয়ে। তো যে জন্য বলছি এখানে কিন্তু স্পেসিফিক্যালি রিসার্চকে এক্সেল করার জন্য রিসার্চ ফ্যাকাল্টি নিয়োগ করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটির 100 বছর পূর্তি হচ্ছে। আই হ্যাভ হার্ড ফ্রম নো ওয়ান দ্যাট রেজ দিস পয়েন্ট দ্য ইউনিভার্সিটি শুড এমপ্লয় মোর টিচার ইন ডিফারেন্ট ক্যাডার, রিসার্চ ক্যাডার, টিচিং ক্যাডার, তারপরে অন্যদেরকে সুযোগ দেওয়া, কেউ সেশনাল হিসেবে পড়াতে পারে। আমাদের এখানে প্রত্যেকেই কিন্তু এখান থেকে পিএইচডি করে দেশে ফেরত যাচ্ছে, কিন্তু কি হচ্ছে, তারা কি ফলো করছে? বা ফলো করলেও আমাদের কর্তৃপক্ষকে আমাদের কথা শুনছে? নো। এইখানে আমি যখন পড়াই, আমার একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকে, সে কিন্তু আমার অনেক কাজগুলো আগিয়ে দেয়। বাংলাদেশে কি একটা প্রফেসরের একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আসছে? তা আমরা এইভাবে টিচারদেরকে শুধু বলেই যাচ্ছে যে টিচাররা কিছু করছে না, টিচাররা কিছু করছে না, বাট হ্যাভ উই গিভেন দেম দ্য অপরচুনিটি? এইটা আমি বললাম টিচারদের ফরে। আমি টিচারদের এগেনস্টে বলতেছি যে আমাদের কিছু সংখ্যক যারা কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড টিচার, এর ভিতরে আবার একজন 2-3টা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। তো উনি ওনার নিজের কাজটাই যদি ঠিক মতো না করেন, তো আর এক জায়গায় যে যদি পড়ান, তাহলে ভাই সেখানে কিভাবে ইউ উইল এক্সেল টিচিং অ্যাজ ওয়েল অ্যাজ রিসার্চ? আমরা তো একটা বডি, আমরা তো এরকম মাল্টিপল ক্লোন না যে আমার মোর্শেদের ক্লোন একটা এখানে পড়ালো, আর একটা ক্লোন ওখানে পড়ালো, আর একটা ক্লোন ওখানে পড়ালো। আমি তো আমার ইউনিভার্সিটিতে আমি 12 ঘন্টা 13 ঘন্টা আমাকে সময় দিতে হয়। হাউ ক্যান আই টিচ ইন আনাদার ইউনিভার্সিটি? তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো যার জন্য এইটা আমরা একটা ভিসিয়াস সাইকেলের ভিতরে বাংলাদেশে পড়ে গিয়েছি, যে আমরা এই রিসার্চের কথাটা বললেই মনে হয় যে একটা খারাপ শব্দ, কিন্তু তা না। আপনি দেখেন যে হ্যাঁ, অনেক রিসার্চ হয়তো কিছু হয় না, ভালো পাবলিকেশন হয় না। ইউ ডোন্ট নিড মেনি ভালো রিসার্চ, ইউ নিড অনলি ওয়ান ভালো রিসার্চ। যে আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশেই হয়েছে সেটা, ওরাল রিহাইড্রেশন সলিউশন ওয়াজ কেম আউট ফ্রম ICDRB, এন্ড ইউ অল নো আমাদের গড় আয়ু কত ছিল, এখন আমাদের গড় আয়ু কত। আমি জানি যে এখন আমাদের সমস্ত কিছু ডেভেলপ হয়েছে, আমাদের এডুকেশন বেড়েছে, হেলথ ইন্ডেক্স বেড়েছে, এভরিথিং, কিন্তু ডায়রিয়াল ডেথ ওয়াজ ওয়ান অফ দ্য প্রাইম কজ অফ আওয়ার লোয়ার লিভিংহুড। এবং সেই জিনিসটা শুধুমাত্র একটা আবিষ্কারে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী উপকৃত হয়েছে। ক্যান ইউ ইমাজিন? তো সেই জন্য যদি আমরা সাথে সবকিছু যদি এক মাপে ঢালি, তাইলে তো হবে না। তো আমাদের এই জিনিসগুলোকে আস্তে আস্তে উঠে আসতে হবে। তারপরে আমাদের এই যে একে অপরকে না পছন্দ করার একটা টেন্ডেন্সি, যে আমি সরি টু সে, যেমন আমি ডাক্তার, ও একটা ইউনিভার্সিটি থেকে আসছে, ও কি জানে, বা আমি আবার ইউনিভার্সিটির আমি পিএইচডি করে এসেছি, আমি বললাম আমি তো পিএইচডি, আমি সব জানি, ডাক্তার কি জানে, তাহলে রুগী ছাড়া আর কি জানে। তো এই যে দুইজনের জন্য যে একটা ডিসঅ্যাসোসিয়েশন, সেইটাকে আমাদেরকে একটা অ্যাসোসিয়েশনের পর্যায়ে নিয়ে আসতে হবে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, হাউ উই ক্যান প্লে well together to help each other, to complement each other, not to disassociate. Then we can achieve the right thing. জি, এই যে পারস্পরিক সহযোগিতার বিষয়টি বললেন, এটা নিয়ে আমরা আরেকটু শুনতে চাবো যে কানাডাতে কিভাবে হচ্ছে এবং বাংলাদেশে সেটা আদৌ হচ্ছে কিনা, সমস্যাগুলো আসলে কোথায়। আর আরও একটা বিষয় আমি অ্যাড করতে চাই যে গবেষণার ফলাফল গ্রহণ করারও কিন্তু একটা ব্যাপার আছে, পলিসিতে সেটার ইন্টিগ্রেশন, সোসাইটিতে তার ভ্যালু, এই বিষয়গুলো কিন্তু একটা, তার মানে শুধুমাত্র নলেজ জেনারেট করলেই হবে না, সেটাকে ব্যবহার করা, পলিসিতে ইন্টিগ্রেট করা, এই বিষয়গুলো আসলে তৈরি করতে হবে। এবং এগুলো নিয়ে আমরা আরেকটু কথা বলবো। ডক্টর মাহবুবুল হাসান সিদ্দিকী, আমরা কথা বলছিলাম অণুজীব বিজ্ঞান নিয়ে, আমরা কথা বলছিলাম যে এই বিজ্ঞান কিভাবে আমাদের মহামারী নিয়ন্ত্রণে কাজে লাগানো যেতে পারে, সেই বিষয় নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। তো মহামারীর তো প্রায় অনেক দিন হয়ে গেল, 1.5 বছরের বেশি হয়ে গিয়েছে। তো আমাদের সক্ষমতা কতটুকুন বৃদ্ধি পেয়েছে, কতটুকুন অগ্রগতি হয়েছে, বিশেষ করে আপনার ফিল্ড যেটা, অর্থাৎ অণুজীব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, ল্যাবরেটরি সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যদি আমাদেরকে একটু বলেন। রাইট, এখানে তার এই অ্যান্সারটাতে আমি যাচ্ছি। তার আগে ডক্টর মোর্শেদ যে কথাটা বলছিলেন, যে উনি পজিটিভ এবং নেগেটিভ দুইটা আসপেক্ট তুলে ধরেছিলেন, আমি জাস্ট ছোট্ট একটা পার্সপেক্টিভ তার সাথে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে
ফান্ড গভর্নমেন্টের তরফ থেকে ফান্ড ইজ অলওয়েজ আ প্রবলেম, এবং ফান্ড ছাড়া রিসার্চ হয় না, সেটাই আমরা আসলে জানি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যে জিনিসটা বলতে চাই যে আপনি খোঁজ নিয়ে দেখেন যে গভর্নমেন্টের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় থেকে কিন্তু আপনার বিভিন্ন রকমের ফান্ড ডিসবার্স করা হয়, যেমন এডুকেশন মিনিস্ট্রি থেকে ফান্ড ডিসবার্সমেন্ট হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি থেকে হয়, হেলথ মিনিস্ট্রি থেকে হয়। হয়তো এটা খুব বড় অ্যামাউন্টে না, ইউএসএ বা কানাডার ফান্ডের তুলনায় অত বড় কিছু না, কিন্তু ছোট ছোট ফান্ড কিন্তু হয়। কিন্তু আমি এই যে রেড অ্যান্ড হোয়াইট ইনোভেশনস নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা এই গত 1 বছর ধরে এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে আমাদের কাছে যে জিনিসটা মানে মনে হলো আমাদের, সেটা হচ্ছে যে যখন আপনার হাতে বড় রকমের একটা ফান্ড দেওয়া হোক, সেটা ছোট হোক বা বড় হোক, সেই ফান্ডটা ক্যাপিটালাইজ করার মতো, ইউটিলাইজ করে এটা থেকে একটা প্রপার আউটপুট বের করে নিয়ে আসার কিন্তু আপনার সেই ক্যাপাসিটিটা অথবা সেই ফ্রেম অফ মাইন্ডটা কিন্তু থাকতে হবে, রাইট? যদি সেটা না থাকে তাহলে আপনার হাতে অনেক বড় গ্র্যান্ট দিলেও কিন্তু আসলে হবে না। আমরা দেখেছি আমাদের ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি কলিগদের ক্ষেত্রে দেখেছি অনেকেই 50 লাখ টাকার গ্রান্ট পাচ্ছেন, 80 লাখ টাকার গ্রান্ট পাচ্ছেন, ইভেন কিছু কিছু ক্ষেত্রে ক্রোর্স অফ টাকা, মানে মাল্টি ক্রোর্স অফ টাকার গ্রান্টও কিন্তু আসছে। হ্যাঁ, কিন্তু এবং এগুলো বেশ অনেক দিন ধরেই আসছে। কিন্তু আমরা যখন দেখলাম যে এখান থেকে কি আউটপুট বের হয়েছে, আনফর্চুনেটলি উই ওয়ার নট দ্যাট ইমপ্রেসড। যে যিনারাই এই ফান্ডগুলো পাচ্ছেন সবাই কিন্তু আসলে আমি বলবো মেজরিটি খুব ভালো আউটপুট এখান থেকে বের হচ্ছে না, উইচ ইন্ডিকেটস যে প্রবাবলি আমাদের ক্যাপাসিটির জায়গাটাতে আইদার আমাদের মানে সফট স্কিলের জায়গাটাতে হতে পারে, অ্যাট দ্য সেম টাইম আমাদের মাইন্ডসেটের ইস্যু হতে পারে। সারাউন্ডিংসের চ্যালেঞ্জ তো আছেই অবশ্যই। তো এই জায়গাটাতে যদি আমরা ইমপ্রুভ করতে না পারি, এই দুইটা জায়গায় সফট স্কিল এবং হচ্ছে আপনার মাইন্ডসেট, তাহলে কিন্তু আপনাকে যদি বিল গেটস ফাউন্ডেশন থেকে আপনার মানে $1 মিলিয়ন দেওয়া হয়, আপনি কিন্তু আসলে খুব বড় কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবেন না। আনফর্চুনেটলি দিস ইজ রিয়েলিটি। এবং আমাদের দেশে খুব অল্প সংখ্যক একাডেমিশিয়ান অথবা রিসার্চার আছেন এখনো পর্যন্ত, দে হ্যাভ প্রুভেন যে দে ক্যান হ্যান্ডেল দিস সর্ট অফ ফান্ডস এবং ওখান থেকে ভালো আউটপুট বের করতে পারেন। সো উই নিড টু ওয়ার্ক অন দ্যাট। নাও লেটস গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ আস্কড, যে সক্ষমতা আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে। আমি বলবো সক্ষমতার জায়গাটা ইটস এ ব্রড টার্ম, রাইট? এটা 1-1.5 বছরে কিন্তু আসলে হুট করে সক্ষমতা মানে এভাবে বেড়ে যায় না, যাওয়ার কথা না। যেমন আপনার ঘরে যখন যদি আনফর্চুনেটলি আগুন লেগে যায় ফর এক্সাম্পল, তখন কিন্তু আপনি আগুন নেভানোটাই আপনার কাছে প্রায়োরিটি, আপনার সমস্ত রিসোর্স, আপনার সমস্ত কনসেন্ট্রেশন কিন্তু এই জায়গাটাতে থাকবে, রাইট? রাদার দেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আপনার পড়াশোনা বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু হবে। তো আমার মনে হয় গভর্নমেন্ট প্রচুর টাকা স্পেন্ড করছেন, রাইট? কয়েক লক্ষ কোটি টাকা এই বিভিন্ন জায়গায় প্রণোদনা দেওয়া হচ্ছে, বিভিন্ন সেক্টরে প্রণোদনা দেওয়া হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। দিজ আর অ্যাকচুয়ালি ইমার্জেন্সি রেসপন্সেস প্রবাবলি, রাইট? আনফর্চুনেটলি আমি যেটা বলবো, উইচ ইজ গুড, মানে গভর্নমেন্টের এই কাজটা তো অবশ্যই ঠিক আছে, বাট যেই জায়গাটা আমরা ফিল করেছি যে পারহ্যাপস এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা আমাদের যে রিসার্চের জায়গাটা যদি আমরা বলি, অথবা হলো যে মাইক্রোবায়োলজির কথা আপনি স্পেসিফিকলি জিজ্ঞেস করেছেন, এইটা ওতপ্রোতভাবে জড়িত উইথ হেলথ কেয়ার লাইক সিস্টেম এবং এটার ইমপ্রুভমেন্টের সঙ্গে। কেন? কারণ হচ্ছে যে রোগগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, এটার সাথে কি কি ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড আছে, সামনে কি হতে পারে, রাইট? মনিটরিং, সার্ভেলেন্স এবং এটার প্রেডিকশন এবং এই ধরনের সব জায়গাগুলোতে কিন্তু চাইলে আমাদের কাস্টমাইজড একটা করার সুযোগ ছিল, কন্ট্রিবিউশন করার সুযোগ ছিল। বাট আনফর্চুনেটলি আমি বলবো শুধু মাইক্রোবায়োলজি না, এখানে মলিকুলার বায়োলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, এই যে পুরো লাইফ সায়েন্সের একটা ইন্ডাস্ট্রি আমাদের সবগুলো ইউনিভার্সিটিতে আছে, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আনফর্চুনেটলি আমরা কিন্তু এটাকে একেবারেই ইউজ করতে পারি নাই। জাস্ট আপনি চিন্তা করেন প্রাইভেট পাবলিক মিলে আমাদের 250-র মতো ইউনিভার্সিটি আছে, ঠিক আছে? তো এই 250-র মতো ইউনিভার্সিটিগুলোতে যেই লাইফ সায়েন্স ডিপার্টমেন্ট আছে, মাইক্রোবায়োলজি হোক বা যেগুলোর কথা বললাম, গভর্নমেন্ট যদি অল্প অল্প করে এইগুলোতে কিছুটা সিড ফান্ড দিত, কিছুটা যদি প্যাট্রোনাইজ করতো, তাহলে এই যে সারা দেশব্যাপী যে সক্ষমতাটা তৈরি হতো, এই সক্ষমতাটা কিন্তু আমাদেরকে আমি বলবো যে 50 বছর হয়তো এগিয়ে দিত, রাইট? আপনি দেখেন এই যে এই সাবজেক্টগুলো থেকে পাশ করে হাজার হাজার ছেলে মেয়ে মানে তারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে, ঠিক আছে? কেন বিদেশে চলে যাচ্ছে? উইথ অল দ্য স্কিলস অ্যান্ড উইথ অল দ্য ক্যাপাসিটিস দে আর গোয়িং অ্যাব্রড ফর সার্ভিং
আদার কান্ট্রিজ। এই যে মোর্শেদ ভাই উনি যে আছেন, উনি তো এখন কানাডায় আছেন, উনি যদি আজকে কানাডায় না থেকে উনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে কিন্তু আজকে হয়তো উনি এই পজিশনে থেকে কথা হয়তো বলতে পারতেন না, ঠিক আছে? ইটস গুড দ্যাট হি ওয়েন্ট দেয়ার। কিন্তু এই যে মোর্শেদ ভাইয়ের যে স্কিলটা আছে, ক্যাপাসিটিটা আছে, এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। আমরা বঞ্চিত হলাম। এক্স্যাক্টলি। তো এই যে জিনিসগুলো হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোর মানে এই প্যান্ডেমিকের সময়টাতে ইট ওয়াজ এ বিগ অপরচুনিটি ফর আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড ফর আওয়ার এন্টায়ার সিস্টেম যে আমরা এগুলোকে স্ট্রেংথেন করলাম এবং এগুলোকে একটা কাজের মধ্যে মানে একটা ইয়ের ভিতরে নিয়ে আসলাম। যেমন আপনি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে আইইডিসিআর তো আমাদের সার্ভেলেন্সের জন্য, ডিজিজ সার্ভেলেন্স এবং মনিটরিংয়ের জন্য সেন্ট্রাল অথরিটি। তো এখন আইইডিসিআরের যে, আপনি নিজেও একজন ডাক্তার, আপনি জানেন যে আইইডিসিআরের যে লোকবল, আইইডিসিআরের যে ক্যাপাসিটি, সফট স্কিলস লাইক মলিকুলার বায়োলজির ক্ষেত্রে বলেন বা মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বলেন, তাদের যে সফট স্কিল, এটা কি আমাদের মতো এরকম 17 কোটি মানুষের একটা দেশের পুরো সিস্টেমকে সার্ভ করার মতো ক্যাপাসিটি রাখে কিনা? না, অবশ্যই না। তাহলে ইট কুড হ্যাভ বিন ভেরি ইউজফুল ফর ইভেন আইইডিসিআর and for the government overall যে তারা যদি এই ইউনিভার্সিটিগুলোর সাথে একটা সিনার্জিস্টিক অ্যাসোসিয়েশন করে তুলতেন, তাহলে কিন্তু ফর এক্সাম্পল আমি যে মানে একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে যে হয়তো পেরিফেরিতে ধরেন খুলনাতে কোনো একটা ডিজিজের আউটব্রেক হলো, ইমিডিয়েটলি একটা ডিজিজের আউটব্রেক হলো, এখনকার সিস্টেমে যেটা হবে ওখান থেকে ওই থানা হেলথ কমপ্লেক্স থেকে আইইডিসিআর পর্যন্ত একটা প্রপার চ্যানেলে ইনফরমেশন আসতে হবে, একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হবে, যদি এটা সত্যতা পাওয়া যায় আইইডিসিআর থেকে টিম যাবে, গিয়ে ওখান থেকে স্যাম্পল কালেক্ট করবে, ততদিনে কিন্তু ইট হ্যাজ অলরেডি স্প্রেড লাইক দ্যাট মাচ। ওকে, ইনস্টিড অফ দ্যাট যদি এরকম হতো, লোকাল যদি একটা সক্ষমতা থাকতো, খুলনা ইউনিভার্সিটি অথবা ওখানকার যেই 2-4টা প্রতিষ্ঠানে যদি ওরকম লোকাল সক্ষমতা থাকতো যে তারা ইমার্জেন্সি রেসপন্স টিম হিসেবে কাজ করবে, তারা ওখানে যাবে, মনিটর করবে, স্যাম্পল কালেক্ট করবে এবং যে ইনিশিয়াল প্রিলিমিনারি স্ক্রিনিং বা প্রসেসিংগুলো আছে তারা ওখানেই করবে এবং আইইডিসিআর এর সাথে তারা কোলাবোরেট করেই করবে, রাইট? দ্যাট কুড হ্যাভ বিন আ ট্রিমেন্ডাস, এটাকে কি বলে, বেনিফিট ফর দ্য এন্টায়ার নেশন। এবং আমাদের যে হেলথ কেয়ার ডেলিভারির কথা আমরা বলছিলাম, এই ওভারঅল সিস্টেমটা কিন্তু এখানে উন্নত হতো। জাস্ট ছোট্ট একটা মানে এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। যশোর ইউনিভার্সিটিতে ওখানকার যে ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার হোসেন, উনি আমার ডিরেক্ট শিক্ষক, আমি ওনার আন্ডারে থিসিস করেছিলাম মাস্টার্সে ঢাকা ইউনিভার্সিটিতে। তো উনি ওখানে বিং এ ভাইস চ্যান্সেলর হি ইজ ডুইং অ্যান এক্সিলেন্ট জব। উনি ওখানে যশোরের জিনোম সেন্টার নামে মানে একদম কমপ্লিট 360 ডিগ্রি একটা সেন্টার করে তুলেছেন। তো ওখানে ওনারা আপনার মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, এই যে স্যাম্পলিং, তারপরে জিনোম সিকোয়েন্সিং এবং সেই সিকোয়েন্সের অ্যানালিসিস, রাইট? আই নো পার্সোনালি যে তারা মানে খুব ভালো কাজ করছে এবং দিস হ্যাজ ক্রিয়েটেড আ ভেরি বিগ ইম্প্যাক্ট উইদিন আওয়ার কমিউনিটি। উনি কিন্তু পেরিফেরিতে আছেন, উনি কিন্তু ইভেন ঢাকাতেও নাই এবং ওনার যে রিসোর্সের খুব অ্যাবান্ডেন্স আছে তা না, ওই লিমিটেড রিসোর্সের মধ্যেই হি ইজ এ ভেরি লাইক কেপেবল পারসন। বিং এ ভাইস চ্যান্সেলর আমি জানি উনি কিন্তু অ্যাক্টিভলি ওই জিনোম সেন্টারে সময় দেন এবং সবাইকে গাইড করেন। এটার এক্সাম্পলটা মানে এটা রেজাল্টটা হয়েছে কোথায়? ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদেরকে নিয়ে কিন্তু প্রায় ট্রল হয়, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে, 16 জন ভিসির ছবি টবি দিয়ে আমি নিজে খেয়াল করেছি। অ্যান্ড ভেরি স্ট্রাইকিংলি আই হ্যাভ সিন যে প্রফেসর আনোয়ার হোসেন ইজ নট দেয়ার। তার মানে হচ্ছে উনি যে কাজগুলো করছেন এভরিওয়ান রিকগনাইজেস এবং এটা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত এভরিওয়ান রিকগনাইজেস। সো দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল যে ইফ ইউ হ্যাভ ক্যাপাসিটি, ইফ ইউ হ্যাভ কমিটমেন্ট অ্যান্ড ইফ ইউ কিপ ডুইং ইট, you will be able to make big changes. অনেক ধন্যবাদ ডক্টর মাহবুব হাসান সিদ্দিকী। আমি একটু ডক্টর মোর্শেদ আপনার কাছে যেতে চাচ্ছি। ডক্টর মাহমুদ মোর্শেদ, আমরা বাংলাদেশের রিসার্চের ক্যাপাসিটি নিয়ে কথা বলেছি, কিন্তু ল্যাবরেটরি ক্যাপাসিটি, আপনি যেহেতু ক্যানাডাতে আছেন এবং বাংলাদেশকে আপনি খুব কাছে থেকে দেখেছেন, দুটো দেশ সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে, এই জন্য জানতে চাচ্ছি যে এই দুই দেশের মধ্যে ল্যাবরেটরি ক্যাপাসিটিতে এবং পাবলিক হেলথ ম্যানেজমেন্ট ক্যাপাসিটি দুটো একটু ওভারঅল একটু পার্থক্যটা আমি জানতে চাই যে ক্যানাডায় কোন জিনিসটা বাংলাদেশের থেকে পৃথক বা ডিফারেন্ট, যেটা তাকে বাংলাদেশের থেকে একটা বেটার অপরচুনিটি সে ক্রিয়েট করতে পেরেছে মানুষের জন্য। থ্যাংক ইউ ডক্টর তৌফিক জোয়ারদার। আমি আবার একটু ডক্টর মাহবুব সিদ্দিকীর কথার ভিতরে যেতে চাই যে আমি এগ্রি করি সব কিছুই যেটা ডক্টর মাহবুব সিদ্দিকী বললো এবং ইটস এ গুড প্রপোজাল। কিন্তু আমি যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে এতদিনে যেটা বুঝেছি, আমি প্রায় 30-32 বছর হেলথ কেয়ারের সাথে জড়িত, আমরা যেটা এখানে দেখি, আমরা কিন্তু এখানে একটা রুগীকে যখন দেখি তখন রুগীর আমরা 5টা কম্পোনেন্ট নিয়ে চিন্তা করি, সেটা মহামারী হোক আর সাধারণ রোগী হোক। প্রথমে ডিজিজটা যেটা হবে, ডাক্তার একজন দেখবেন, সে ডিজিজটা ডায়াগনোসিস হবে, ডিটেকশন হবে, তারপরে
সেটার ট্রিটমেন্ট হবে বা ম্যানেজমেন্ট করা হবে, এবং তারপর লাস্ট যে জিনিসটা প্রিভেনশন। এবং এই তিনটা জিনিস করার জন্য এখানে ইউনিভার্সিটি ইনভলভ, হসপিটাল ইনভলভ, পাবলিক হেলথ ইনভলভ। এই তিনটা কম্পোনেন্টকে যদি আমরা দেখি, যেটা এখানে আমরা যে কাজ করি, আমাদের এখানে কিন্তু ইউনিভার্সিটিতে রিসার্চ হচ্ছে, পাবলিক হেলথে রিসার্চ হচ্ছে, হসপিটালে রিসার্চ হচ্ছে। এখন কিভাবে, আমি প্রথমে যেটা বললাম যে উই আর কমপ্লিমেন্ট টু ইচ আদার। এইখানে যেমন স্কুল অফ পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথের প্রফেসর এবং ল্যাবরেটরি থেকে আমি, হসপিটাল থেকে আমাদের আইডি এবং মেডিকেল মাইক্রোবায়োলজি যারা আছেন, আমরা কিন্তু একসাথে মিলে প্রজেক্ট ডেভেলপ করে উইথ এ সার্টেন গোল। যেটা ডক্টর মাহবুব সিদ্দিকী বললো যে 1 কোটি টাকা খরচ করেও সেটাতে কিছুই হয় না। আপনি যেটা বললেন যে ট্রান্সলেশনাল কি, আমি যে রিসার্চটা করলাম সেটা ট্রান্সলেশনাল ক্যাপাসিটি এসে আমার দেশের কি উপকার হলো, সেটা তো ওই রিসার্চ প্রপোজালেই থাকবে যে অ্যাট দ্য এন্ড অফ দিস রিসার্চ উই উইল প্রোভাইড দিস হুইচ উইল হেল্প দিস। তো সেটা ক্লিয়ার আউট থাকবে ইন দ্য প্রপোজাল, এবং সেইভাবেই সেটা সবার কাছে থাকবে ট্রান্সপারেন্ট, ফান্ডারের কাছেও থাকবে ট্রান্সপারেন্ট, যে ফান্ড পাচ্ছে তার কাছেও থাকবে ট্রান্সপারেন্ট। আর যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার এবং অর্গানোগ্রাম, এইখানে আমাদের সমস্যা। এখানে আমি কানাডায় বা আমেরিকাতে যেতে হবে না। আমি যেমন বললাম যে বাংলাদেশে গবেষণা, আমি আই গিভ দেম হিউজ রেসপেক্ট অ্যাবাউট ওআরএস, সারা পৃথিবীকে সার্ভ করতেছে। নাও আই উইল গিভ ইউ 2 এক্সাম্পলস অ্যাবাউট ওয়ার্কিং টুগেদার সায়েন্টিস্ট অ্যান্ড ফিজিশিয়ান। আমাদের শিশু হাসপাতালে আমার ক্লাসমেট ডক্টর সমীর কুমার সাহা, হি ইজ রানিং এ ল্যাব, হি ইজ এ পিএইচডি সায়েন্টিস্ট। ডক্টর ফেরদৌসী কাদরি, উনি আমার টিচার ছিলেন, উনি আমার ভেরি ইয়াং লাইফে, শি ওয়াজ মাই টিচার, হার ইয়াং লাইফ। উনি তখন লেকচারার ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, এখন উনি কাজ করছেন সমানভাবে, এবং সেখানে উনি ডাক্তারদের সাথেই কাজ করছেন। কিন্তু ইউ থিঙ্ক ICDR, ইউ থিঙ্ক শিশু হাসপাতাল, শো মি অ্যানাদার থার্ড ইনস্টিটিউট হোয়ার দিস কাইন্ড অফ ওয়ার্ক ইজ হ্যাপেনিং। So example in your courtyard, but we are not seeing it. We are not utilize that example, and we are avoiding that example in total. তো এইভাবে ভাই তো হবে না। যদি আমরা রিয়েলি ভালো কাজ করতে চাই, তা আমরা বলি যে যে মানে উই লার্ন থ্রু অ্যান এক্সাম্পল। এক্সাম্পল তো আমাদের সামনে আছে, আমাদের সামনে ওআরএস এর এক্সাম্পল আছে, আমাদের দেশে ডক্টর সমীর কুমার সাহা, তারপরে আরো ডাক্তার যেখানে আছেন ওখানে, তারা তো কাজ করছে একসাথে, ডক্টর ফেরদৌসী কাদরি আপা এবং আরো তো ওখানে অনেক ডাক্তার, তারা একসাথে কাজ করছে। উই হ্যাভ দ্য এক্সাম্পল। এখানে তো কানাডাতে বা আমেরিকাতে বা জার্মানে যাওয়ার দরকার নেই। We have our own example, but are we using that protocol or that format? No. যেমন আমি বলি যে বাংলাদেশে উইথ ডিউ রেসপেক্ট যে হাজার হাজার ল্যাবরেটরি আছে, who are running those laboratory? All are technologists, and ডাক্তার সাহেব তো তার পেশেন্ট নিয়েই ব্যস্ত থাকেন। এবং আনফরচুনেটলি আমার বলতে খারাপ লাগতেছে, তো আমাকে বলতে হচ্ছে যে একটা ডাক্তারের কাছে রুগী গেলে he or she doesn't even give 2 minutes. With 1 minute, give something and go and take his fees. So this is the practice we are having in our country. তো ওইখানে যদি মনে করেন, আমি বলতেছি না আমি ডাক্তার এগেনস্টে, আমি বলতেছি যে একজন ডাক্তার এবং একজন মাইক্রোবায়োলজিস্ট, বা একজন ডাক্তার, একজন বায়োকেমিস্ট, আর একজন জিনোম সায়েন্টিস্ট, একজন বায়ো ইনফরমেটিশিয়ান, সবাই মিলে যদি আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করি, এবং সেটা যদি দেশের কল্যাণে কাজ করার জন্য উইথ এ সার্টেন গোল, don't you think that will be fantastic? এবং we all will be benefited, we'll all will be part of that success. একটু আমি অ্যাড করতে পারি কি? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, ডক্টর মাহবুব, জি, আপনি। থ্যাংক ইউ। মোর্শেদ ভাই ডক্টর সমীর কুমারের কথা বলছিলেন, উনি যেই সেটিংটাতে কাজ করেন সেটাকে আমরা জানি শিশু হাসপাতাল হিসেবে, রাইট? তো সেই শিশু হাসপাতালের মধ্যে উনি কিন্তু খুব স্ট্রাগল করে কাজ করেছেন। উনি যে আজকে এই পর্যন্ত এসেছেন, এটা কিন্তু তার জার্নিটা খুব স্মুথ ছিল না। হি হ্যাড টু গো থ্রু আ লট অফ কম্পিটিশনস অ্যান্ড লাইক আগলি সিচুয়েশনস, এবং হি ক্লিংড অন টু দ্যাট লাইক পজিশন, এবং যেটা রেজাল্ট আমরা আজকে দেখতে পাচ্ছি। শিশু হাসপাতালকে কিন্তু উনি কনভার্ট করেছেন এখন কোথায়, এটাকে আমরা বলি CHRF। শিশু হাসপাতাল কিন্তু গ্লোবালি পরিচিত না, পরিচিত হচ্ছে CHRF, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। সো দিস ইজ হোয়াট লাইক আ সায়েন্টিস্ট ক্যান ব্রিং ইন ইউর সিস্টেম। যে শিশু হাসপাতালের মতো যেটা লোকালি আমরা চিনি, ঠিক আছে, বাট এটার তো কোনো ইন্টারন্যাশনাল রেলেভেন্স নাই বা এটা কিছু নাই, কিন্তু
হি ক্যান ব্রিং লাইক দ্যাট মাচ পটেনশিয়াল। আপনি আইসিডিআরবির কথা বলছিলেন, আইসিডিআরবির নাম কি ছিল? আইসিডিআরবি ছিল একটা কলেরা হাসপাতাল। তা বাংলাদেশে এরকম আরও কত শত শত কলেরা হাসপাতাল পড়ে আছে। যখন আপনি এটার সঙ্গে রিসার্চ অ্যাড করলেন, যখন আপনি এটার সাথে একাডেমিশিয়ান এবং সায়েন্টিস্টদেরকে অ্যাড করলেন অ্যালং উইথ ডক্টরস অফকোর্স, তখন কিন্তু ইট বিকেম আইসিডিডিআরবি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড লাইক রিসার্চ সেন্টার্স ইন দ্য হোল ওয়ার্ল্ড। সো দিস ইজ জাস্ট দিস আর জাস্ট টু এক্সাম্পলস যে মানে মেডিকেল বা ক্লিনিশিয়ান এবং সায়েন্টিস্টরা যদি ইন সিনার্জি তারা কাজ করতে পারে, তাহলে সেটা কোন পর্যায়ে, কোথা থেকে কোন পর্যায়ে যেতে পারে, দিস আর জাস্ট টু এক্সাম্পলস। জি, ডক্টর মাহমুদ মোর্শেদ, আপনার কি কিছু এখানে অ্যাড করার আছে? আর কিছু কি এখানে অ্যাড করবে নাকি? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর মাহবুব সিদ্দিকী যেটা বললো, ইয়েস, এবং কলেরা রিসার্চের হিস্ট্রি হলো যে এটা প্রথমে সিয়াটো ল্যাব বলা হতো, সাউথ এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন ল্যাব, তারপর এটা ফর্ম হলো কলেরা রিসার্চ ল্যাব, সিআরএল বলা হতো, কলেরা রিসার্চ ল্যাব, তারপরে আইসিডিআরবি করা হলো আর কি। তো যাই হোক, দ্যাট ওয়াজ এ সাকসেস স্টোরি। কিন্তু আমি যেটা আবার ব্যাক করতেছি যে আমাদের যে হেলথ কেয়ারের যে সিচুয়েশন, যে একটা হসপিটালের যে সিচুয়েশন, মনে করেন যে কুষ্টিয়া, আমার নিজের দেশ কুষ্টিয়া, আমি সেই জন্য বলতেছি, আবার 7 মিলিয়ন পিপল লিভ দেয়ার, এবং সেই হাসপাতালে যদি মনে করেন আজকে একটা কোভিড কেউ টেস্ট করতে যায়, তবে কি করা হবে? সেখান থেকে তার স্যাম্পলটা একজন আনতে যাবে, স্যাম্পলটা কিভাবে কালেকশন করবে সেটা আল্লাহ জানে। এবং যেমন আমাকে বলা হয়েছে, আমার নিজের আত্মীয় স্বজনই বলেছে যে তার হাতে সোয়াবটা দিয়ে দেওয়া হয়, বলে যে তোমার নাকের ভিতরে একটু নিয়ে আমাকে ঘুরিয়ে দিয়ে দাও। তো সে আপনি আপনার নাকের ভিতরে কতটুকু ঢুকাতে পারবেন, কিন্তু এটা মিড টার্বিনেট পর্যন্ত না গেলে ইউ উইল নট গেট দ্য রিয়েল রেজাল্ট। এতখানি জায়গা যেতে হবে সেখানে। আচ্ছা মোর্শেদ, আপনি বলছিলেন আপনার জানা অভিজ্ঞতার কথা বা শোনা অভিজ্ঞতার কথা, যে একটা জেলা শহরে কিভাবে স্যাম্পল কালেক্ট করা হচ্ছে, এবং সেই বিষয়টা যদি আরেকটু সামনে তুলে এনে আমাদেরকে বলেন যে এটার সাথে আমরা এটাকে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে এই কোভিড যেহেতু এখন চলছে, আরো হয়তো কিছুদিন চলবে, তবে মানে খুশির নিউজ যে বাংলাদেশে সংক্রমণের হার অনেকটা কমে এসেছে, যার জন্য আমরা খুবই হোপফুল যে সামনে হয়তো আরো কম হবে। তো যেটা বলছিলাম যে কুষ্টিয়া মানে অ্যাজ অল ডিস্ট্রিক্টে আবার 7 মিলিয়ন পিপল বাস করে, এবং সেখানে একটা বড় জেনারেল হাসপাতাল আছে, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। আমি সেখানকার গল্পই বলছি যে ওখানে আমাদের ফ্যামিলিরই কারোর কোভিড সিমটম হওয়াতে তারপরে তাকে বলা হয়েছে তার স্যাম্পল কালেকশন করা হবে, তারপরে অ্যাম্বুলেন্স নিয়ে কয়েকজন গিয়েছে সেখানে স্যাম্পল কালেকশন করার জন্য। তো তারপর তার হাতে কয়েকটা সোয়াব দিয়ে দিছে, এক একজনের হাতে একটা করে, বলছে যে আপনার নাকের ভিতরে ঢুকিয়ে একটু ঘুরিয়ে আমাকে দিয়ে দেন। তো একটা মানুষকে যখন দেয়া হবে, একটা যার সায়েন্স সম্বন্ধে কোনো নলেজই নাই, সে তো এই নাকের কাছে দিলেই তো সুরসুরি লাগবে, ওখান থেকে তো সে দিয়ে দেবে জিনিসটা, নাম্বার 1। নাম্বার 2, ওইখান থেকে সেই সোয়াবটা এসে ঢাকা পর্যন্ত আসতে বা টেস্টিং ল্যাবরেটরিতে আসতে আরো 48 থেকে 70 ঘন্টা বা 72 ঘন্টা সময় লাগছে। আর আরএনএ ভাইরাসটা আপনি নিজেও জানেন, ডক্টর মাহবুব সিদ্দিকীও জানেন, যে আরএনএ কিন্তু ডিগ্রেড হয় খুব ইজিলি, ইজ নট ডিএনএ। তো যখন ডিগ্রেড হয়ে যাবে তখন আপনার টেস্টের কোয়ালিটিও সেখানে হ্যাম্পার করবে। তা আর পিসিআর যে জিনিসটা, আমরা যে পিসিআর টেস্ট করে ডায়াগনোসিসটা করতেছি কোভিডটা, ইজ সাচ এ মানে সায়েন্টিস্ট ব্রিং ইন সাচ এ ইজি ফরম্যাট নাও। এখন গ্রেড 10, 11, 12 এর ছেলেরাও পিসিআর করতে পারে, এর জন্য কিন্তু সায়েন্টিস্টের দরকার নাই। কিন্তু হ্যাঁ, সায়েন্টিস্টের কেন দরকার আছে? কারণ টেস্টের কোয়ালিটিটা কন্ট্রোল করতে হবে, কোয়ালিটি অ্যাসিওর করতে হবে, লট টু লট ভ্যারিয়েশন দেখতে হবে, তারপরে আমার যে টেস্টের যে ইনগ্রিডিয়েন্টগুলো ঠিক আছে কিনা সেগুলার ইভালুয়েট করতে হবে, তার জন্য সায়েন্টিস্টের দরকার আছে। এবং আমাদের দেশে মানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালোন ইট প্রডিউসিং 50-60 গ্রাজুয়েটস এভরি ইয়ার। এবং যেটা ডক্টর মাহবুব সিদ্দিক বললো, অনেকেই বিদেশে চলে যাচ্ছে, এবং দে আর ডুইং এক্সিলেন্ট হোয়েন দে আর কামিং আদার কান্ট্রি, এবং দে আর মানে কম্পিটিং উইথ আদার পিপল, অ্যান্ড উই আর অন দ্য টপ। সো আমাদের দেশের ছেলেরা যে শিখছে না, কিন্তু ওই যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এখানে প্র্যাকটিক্যাল নলেজটা করছে। তা আমি বলতে চাই যে এইখানে যদি একজন মাইক্রোবায়োলজিস্ট যদি থাকতো, বা একজন বায়োকেমিস্ট বা জেনেটিসিস্ট যার এরিয়াতে যদি হসপিটাল সেটিং এর ভিতরে যদি ইমপ্রেগনেটেড থাকতো, যে একটা ল্যাবরেটরি রান করবে, ল্যাবরেটরি ডিরেক্টর কুড বি দ্য মেডিকেল পারসন, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু আন্ডার দ্যাট ব্যানার দেয়ার শুড বি কেমিস্ট্রি ল্যাব শুড বি রান বাই এ বায়োকেমিস্ট, microbiology run by a microbiologist, pathology should be run by a doctor. So it's a 3 combo. তারপরে এই তিনটা ফোর্স যদি একসাথে কাজ করতে, they can develop a protocol, they can do their PCR day and night at Kushtia very easily, very easily.
এইটার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, জি জি, অনেক এটা ধন্যবাদ। ভেরি ইজিলি কুড বি ডান। কিন্তু এই জিনিসগুলা করতে হলে প্রপোজাল নাই, মিনিস্ট্রিতে নাই, এখানে না। আরে বাবা, সমস্যা তো আমার চোখের সামনে, এখানে প্রপোজাল লাগবে কেন? আর একটা জিনিস যেটা আমার কাছে সবসময় খারাপ লাগে, শুনি যে আমার ছেলেমেয়েরা, আমাদের মাইক্রোবায়োলজির ছেলেমেয়েরা বিশেষ করে আমাকে ইমেল করে যে মোর্শেদ ভাই আমরা তো এনলিস্টেড না, বিসিএস ক্যাডার, আমাদের নাম এনলিস্টেড না, এই জন্য আমাদের অনেক ইন্টারভিউতে আমাদেরকে ডাকে না। Why doesn't government know that microbiology department exists in Dhaka University? Microbiology department exists in 18 other university. Why that is not included in BCS? খুবই দুঃখজনক, তো খুবই এই যে দুঃখজনক। জিনিসগুলা, এই জিনিসগুলা তো মানে আমি আপনি সমাধান করতে পারবো না। এখানে যারা কর্তৃপক্ষ আছে, বা আমরা সবসময় সরকারকে দোষ দিই, সরকার করছে না। আরে ভাই, সরকার কারা? সরকার তো আমরাই। তো আমরা যদি না করি, তো এইখানে যে আমি যদি বলি যে প্রধানমন্ত্রীকে এসে সবগুলো জিনিস করে দিবে, আমাদেরকে নিজে দেখতে হবে না যে আমরা কি দেশের জন্য করছি বা কি করছি না? জি, তো অনেক সেই ধন্যবাদ। জিনিসটা আমি বলতে যে আমরা যদি রিয়েল ভাবে যে আমাদের যে ম্যান পাওয়ার আছে, আমাদের যে এক্সপেরিয়েন্স এক্সপার্টিস আছে, সেটাকে যদি আমি ইউটিলাইজ করি, তাইলে আমরা এই মহামারীটাকে আরো অনেক ভালোভাবে ট্যাকেল করতে পারতাম। এবং এখনো কিন্তু সময় শেষ হয়ে যায় শেষ না, হয়ে যায়নি এবং এটা সামনে আমাদের আরো সামনে আরো মহামারী আসবে, এটা এই আরো বিষয়ে মহামারী আমাদের আসবে। আমরা যদি এখন থেকে রেডি না হই, তাইলে কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের আরো আমাদের প্রবলেমে আমাদের ঢুকে এই পড়বো। বিষয়ে সক্ষমতা বাড়াতে হবে, যেটা আমি বুঝতে পারছি। এবং ডক্টর মাহবুব সিদ্দিকী, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এর সাথে আরো কিছু অ্যাড করতে চান কিনা আমাদের ফিউচারের জন্য, যেটা ডক্টর মোহাম্মদ মোর্শেদ বলছিলেন যে ভবিষ্যতে আমরা আর কি করতে পারি এই বিষয়ে? আপনার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে বলতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। যেহেতু অল্প সময় ডিটেইলে বলা যাবে না, ছোট্ট এক্সাম্পল দিই যে আপনার জ্বর হলে আপনার প্যারাসিটামল খেতে হবে, বা ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক খেতে হবে। কি অ্যান্টিবায়োটিক, এরকম কিন্তু মোরলেস আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউ এটা লিখবো না, বিকজ আই এম নট এ লাইক ফিজিশিয়ান, রেজিস্টার্ড ফিজিশিয়ান। সো ঠিক একইভাবে মোর্শেদ ভাই যেটা বলছিলেন যে ডেটা অ্যানালিসিসের যে বিষয়টা, ট্রাবল শুটিংয়ের যে বিষয়টা, এইটা কিন্তু ডাক্তারদের জব না, এটা ডাক্তারদের এক্সপার্টিস না, আনফর্চুনেটলি আই হ্যাভ টু সে। তো যেটা যার এক্সপার্টিস না, সে যদি ওই জায়গাটা গ্র্যাব করে রাখতে চায়, দিস ইজ অ্যাকচুয়ালি আনফেয়ার অ্যান্ড আনএথিক্যাল টু সাম এক্সটেন্স, রাইট? এখন এটা যেটা ডেফিনেটলি চেঞ্জ হওয়া দরকার, আমার মনে হয় মোর্শেদ ভাই হি হ্যাজ মেড ইট ক্লিয়ার। সাথে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে গবেষণা এবং হচ্ছে যে আপনার প্রসেস ইমপ্রুভমেন্টের জন্য গবেষণা কিন্তু লাগবেই, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়ার ইনোভেশন কামস। এখন আপনি খেয়াল করে দেখেন, বাইরের দেশে বাইরে, আপনি নিজে জন হপকিন্স ইউনিভার্সিটিতে এটা আপনি এটার সাথে অ্যাসোসিয়েটেড, আপনি জানেন বাইরের বড় বড় ইউনিভার্সিটি, মানে বড় বড় মেডিকেল সেন্টারগুলো কিন্তু সব ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড। ওয়াই? বিকজ দেয়ার হ্যাজ টু বি এ সিনার্জি বিটুইন ক্লিনিক্যাল সেট আপ অ্যান্ড দেন রিসার্চ সেট আপ। তো আমাদের বাংলাদেশে যেই মানে জেলা শহরে বলেন বা মেডিকেল কলেজগুলো বলেন, হসপিটালগুলো বলেন, প্রত্যেকটা হসপিটালে যদি আমরা ওইরকম সায়েন্টিস্টের পদ ক্রিয়েট করতে পারি, রাইট, রিসার্চারদের জন্য এই জায়গাটা ক্রিয়েট করতে পারি, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে কিন্তু ডাক্তাররা। হ্যাঁ, অর্থাৎ আমি যদি বুঝে থাকি যে আমাদের যে ক্লিনিশিয়ানরা যারা কাজ করছেন, ক্লিনিশিয়ানদের সাথে ল্যাবরেটরি সায়েন্টিস্টদের একটা সিনার্জি আমার থাকতে হবে, এবং সবাইকে সবার কাজের একটা মূল্যায়ন এবং শ্রদ্ধাবোধ পারস্পরিক থাকতে হবে। তাহলে আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমরা ভবিষ্যতে আরও এই বিষয়ে হয়তো আলোচনা করার চেষ্টা করব। আমাদের আলোচনা থেকে আমরা বুঝেছি যে গবেষণার প্রয়োজনীয়তা বুঝেছি। এই বিষয়গুলোকে আমরা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা এগুলো নিয়ে কাজ করব, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।